হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে থাকছে ক্লাস 11 সেমিস্টার 1 ইউনিট 1 প্রোজ সেকশন থেকে স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ তার পার্ট 2। এর আগের পার্টে আমরা এই যে স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপের আগের অংশ পর্যন্ত যতটা বলা হয়েছে তারপর থেকে আমরা এই ভিডিওতে শুরু করছি। এর আগে দেওয়া ছিল এই ওয়াটারিং ডাউন অফ দ্য গ্রেট কনসেপশন এই অবধি। এবার আমরা শুরু করছি এখান থেকে। ফুলস, হি এক্সক্লেমড ওয়ান্স অ্যাজ হি ডুয়েলড ইন কুইক টক অন দ্য ওয়ারশিপ অফ দ্য টেরিবল, অন বিকামিং ওয়ান উইথ টেরিবল। ফুলস, তিনি বোকা বলে চিৎকার করে উঠলেন যখন তিনি কুইক টক মানে একটু সংক্ষিপ্ত কথা বলছিলেন কি নিয়ে, না দ্য ওয়ারশিপ অফ দ্য টেরিবল অর্থাৎ ভয়ঙ্করের উপাসনা নিয়ে। আর কী নিয়ে বলছিলেন? অন বিকামিং ওয়ান উইথ দ্য টেরিবল অর্থাৎ ভয়ঙ্করের সঙ্গে একাত্মীভূত হওয়ার বিষয়ে যখন তিনি কথা বলছিলেন, সেই সময়ই কথা বলতে বলতে তিনি হঠাৎ করে চিৎকার করে উঠলেন ফুলস বলে। দে পুট এ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স রাউন্ড দাই নেক। দাই মানে হচ্ছে ইয়োর। এখানে মা কালীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে দে মানে হচ্ছে নর্মাল পিপল, তারা ফুলের মালা তোমার গলায় পরায়। অ্যান্ড দেন স্টার্ট ব্যাক ইন টেরর, এবং তারপরে তোমার প্রতি তারা ভয় পেতে থাকে। তোমাকেই মালা পরায়, আবার তোমারই রূপে তোমাকে ভয় পেতে থাকে। অ্যান্ড কল দি, দি মানে হচ্ছে ইউ, যে তারপরে তোমাকেই তারা বলে দ্য মার্সিফুল অর্থাৎ দয়াময়ী। অ্যাজ হি স্পোক, যখন তিনি বলছিলেন, দ্য আন্ডারলাইং ইগোইজম অফ ওয়ারশিপ দ্যাট ইজ ডিভোটেড টু দ্য গড, ডিভোটেড টু দ্য কাইন্ড গড। কাইন্ড গড মানে হচ্ছে দয়াময় ঈশ্বর। টু প্রভিডেন্স মানে যিনি পালনকর্তা। দ্য কনসোলিং ডিভিনিটি অর্থাৎ দুঃখে যিনি সান্ত্বনা দান করে থাকেন যে ঈশ্বর, সেই ঈশ্বরকে আরাধনা করা। উইদাউট এ হার্ট মানে হলো ভালো না বাসিয়া। কাকে? ফর গড ইন আর্থকুয়েক, যে ঈশ্বর ভূমিকম্পের মধ্যে আছেন। অর গড ইন ভলক্যানো, যে ঈশ্বর অগ্নুৎপাতের মধ্যে আছেন। ওভারওয়েলম দ্য লিসনার, সেটা যারা শ্রোতা তাদেরকে বিহ্বল করে তোলে, তারা বুঝে উঠতে পারে না যে। এবং এইখানেই আমাদের স্বামীজি বলছেন যে তুমি যদি যে ঈশ্বর শুধুমাত্র দয়াময় বা পালনকর্তা বা দুঃখে তোমাকে সান্ত্বনা দেয়, তাকেই শুধুমাত্র তুমি মনে করো যে উপাসনা করবে, এবং তুমি যদি যে ঈশ্বর আর্থকুয়েক এবং ভলক্যানো এইসবের ঈশ্বরকে, এসবের মধ্যে যে ঈশ্বর আছে তাকে যদি তুমি উপাসনা না করো, তাহলে এটা শুধুমাত্র তোমার ইগোইজম বা অহংবোধের পরিচয়, যে আমি যা কিছু ভালোর মধ্যে ঈশ্বরকে খুঁজব, সেই ভালোর ঈশ্বরই আমার ঈশ্বর। কিন্তু এটা মনে রাখতে হবে যা কিছু ভয়ঙ্কর তার মধ্যেও ঈশ্বর আছে, সুতরাং সেটাকে যদি আমরা নেগলেক্ট করে যাই তাহলে এটা আমাদের চূড়ান্ত বোকামির পরিচয় হবে। আমাদেরকে দুই ধরনের ঈশ্বরেরই উপাসনা করতে হবে। ওয়ান স দ্যাট সাচ ওয়ারশিপ অ্যাট বটম, এই যে শুধুমাত্র ভালোকেই উপাসনা করব, যে নরম যে ঈশ্বরকে আমরা দেখতে পাচ্ছি, নরম রূপের ঈশ্বরকে দেখতে পাচ্ছি, তাকেই উপাসনা করব, এইটা অ্যাট বটম মানে হচ্ছে আদতে, অ্যাজ দ্য হিন্দু কলস ইট, যেভাবে হিন্দু ধর্মের লোকেরা বলে থাকে এইটাকে, মেয়ারলি শপকিপিং, এটা হচ্ছে শুধুমাত্র দোকানদারি। মেয়ারলি মানে শুধুমাত্র দোকানদারি। অ্যান্ড ওয়ান রিয়েলাইজড দ্য ইনফাইনাইটলি গ্রেটার বোল্ডনেস অ্যান্ড ট্রুথ of the teaching that God manifests through evil as well as through God, অর্থাৎ ঈশ্বর যেরকম ইভিল মানে অমঙ্গলের মধ্যে আছেন, সেরকম মঙ্গলের মধ্যেও আছেন, মানে যেরকম মঙ্গলের মধ্যে আছেন সেরকম অমঙ্গলের মধ্যে আছেন। এই যে শিক্ষা, এই শিক্ষাটা কিন্তু পূর্বোক্ত শিক্ষার থেকে, এই শিক্ষা পূর্বোক্ত শিক্ষার থেকে অনেক গুণ বেশি নির্ভীক এবং সত্য। তার মানে হচ্ছে যেভাবে মানুষকে বোঝানো হয় যে ঈশ্বর শুধু সব কিছু শুভর মধ্যে আছে, তা কিন্তু সর্বক্ষেত্রে সত্য নয়। ঈশ্বর যেরকম মঙ্গলের মধ্যে আছে সেরকম ঈশ্বর অমঙ্গলের মধ্যে আছে। এই কথাটা বলা কিন্তু যথেষ্ট সাহস লাগে, কারণ এই কথা শুনতে আমরা অভ্যস্ত নেই। তাই এইটা হচ্ছে বহুগুণ, এখানে ইনফাইনাইটলি মানে বহুগুণ বেশি এটা নির্ভীক এবং সাহসী এই শিক্ষা, যেটা বলবে যে ঈশ্বর কিন্তু শুধুমাত্র যেগুলো মঙ্গল তার মধ্যে নেই, অমঙ্গলের মধ্যেও আছে। ওয়ান স
that the true attitude for the mind and will that are not to be baffled by personal self was in fact the determination. Once মানুষ দেখলো দ্য ট্রু অ্যাটিটিউড মানে হচ্ছে প্রকৃত মনোভাব ফর মাইন্ড অ্যান্ড উইল মন এবং ইচ্ছাশক্তির দ্যাট আর নট টু বি বাফেলড বাই পার্সোনাল সেলফ সেগুলো কিন্তু ব্যক্তিগত সত্তার দ্বারা বাফেলড মানে সীমাবদ্ধ হয়ে থাকলে চলবে না। ওয়াজ ইনফ্যাক্ট দ্য ডিটারমিনেশন সেগুলো কিন্তু প্রকৃতপক্ষে হচ্ছে দৃঢ় সংকল্প। ইন স্টার্ন ওয়ার্ডস অফ স্বামী বিবেকানন্দর কঠোর ভাষায় বলা হচ্ছে, তিনি বলছেন টু সিক ডেথ নট লাইফ, জীবনকে নয় মৃত্যুকে খোঁজো। টু হার্ল ওয়ানসেলফ আপন সোর্ডস পয়েন্ট, নিজেকে তরবারির মুখে নিয়ে গিয়ে দাঁড় করাও। টু বিকাম ওয়ান উইথ দ্য টেরিবল ফর এভারমোর, নিজেকে এভারমোর চিরকালের জন্য টেরিবল অর্থাৎ সেই ভয়ঙ্করের সঙ্গে একাত্মীভূত করে তোলো। তার মানে বলতে চাওয়া হচ্ছে যে নিজের যে ব্যক্তিগত সত্তা, যে নিজের যে দুঃখ দুর্দশা কষ্ট, এইগুলোর দ্বারা সবসময় নিজেকে সেই ঈশ্বরের কাছে সমর্পণ না করে দিয়ে তুমি নিজে সাহসিকতার সাথে দৃঢ় সংকল্পের সাথে সেই ভয়ঙ্করের সাথে একাত্মীভূত হওয়ার চেষ্টা করো এবং তার মধ্যে দিয়ে নিজের যেগুলো দুর্বলতা আছে সেগুলোকে জয় করার চেষ্টা করো। ইট উড হ্যাভ বিন অলটুগেদার ইনকনসিস্টেন্ট উইথ দ্য স্বামীজ আইডিয়া অফ ফ্রিডম to have sought to impose his own concepts on a disciple. It would have been altogether inconsistent. এটা সম্পূর্ণ পরিপন্থী মানে বিপরীতধর্মী ছিল উইথ দ্য স্বামীজ আইডিয়া অফ ফ্রিডম, স্বামীজির স্বাধীনতা সম্পর্কে যে ধারণা তার সম্পূর্ণ বিপরীতধর্মী জিনিস কি না টু হ্যাভ সট টু ইম্পোজ মানে জোর করে চাপিয়ে দেওয়া হিজ ওন কনসেপশন তার নিজস্ব ধারণাগুলো অন এ ডিসাইপল, অর্থাৎ শিষ্যদের ওপরে জোর করে নিজস্ব ধারণাকে চাপিয়ে দেওয়া। এটা কিন্তু স্বামীজির স্বাধীনতার যে ধারণা তার সম্পূর্ণ বিপরীত বা পরিপন্থী ছিল, তিনি এটা করতেন না। বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ অ্যাজ অ্যান এডুকেশনিস্ট, কিন্তু আমার পূর্বজীবনে এই একজন শিক্ষাবিদ হিসাবে আমার যা অভিজ্ঞতা হয়েছিল হ্যাড কন্ট্রিবিউটেড টু ইমপ্রেস অন মি, সেটা আমারকে এই জিনিসটা ভাবতে বাধ্য করলো। নাও এখন দ্য নেসেসিটি অফ টেকিং অন দ্য ইন্ডিয়ান, যে আমার এই মুহূর্তে ভারতকে বোঝার ক্ষেত্রে ইন্ডিয়ান কনসাসনেস আছে পরে, এই ভারতীয় যে ভাবাবেগ ঈশ্বর সম্পর্কে যে ধারণা সেটাকে বুঝতে গেলে আমাকে কি করতে হবে যে তাদের সঙ্গে একাত্মীভূত হবে, তাদেরকে বুঝতে হবে, তাদের ভাবাবেগকে বুঝতে হবে। আমি এর পূর্বে একজন এডুকেশনিস্ট হিসাবে শিক্ষাবিদ হিসাবে কাজ করতে গিয়ে যেটা দেখেছি যে কোনো বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান পেতে গেলে সেই বিষয়ের সম্পর্কে সেই বিষয়ের সঙ্গে নিজেকে একাত্মীভূত হতে হয়। এখানেও যখন আমি ভারতীয় ধর্ম সম্পর্কে জানতে চাইছি তখন সেইখানের মানুষদের ভাবাবেগকে যদি আমি না বুঝতে পারি তাহলে এখানের ধর্মের যে মূল কথা সেটাকে আমি অনুধাবন করতে পারবো না। কনসাসনেস মানে ইন্ডিয়ান কনসাসনেস মানে ভারতীয় ভাবধারা অ্যান্ড দ্য পার্সোনাল পারপ্লেক্সিটি অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেমোরি অফ দ্য পিলগ্রিমেজ অফ অমরনাথ was a witness not to be forgotten to the strong place which Indian systems of worship held in that consciousness. The personal perplexity মানে আমি ব্যক্তিগতভাবে কতটা বিস্মিত হয়েছিলাম অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেমোরি অফ দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ, যে আমার বিস্ময়টা যুক্ত হয়ে রয়েছে অমরনাথের যে তীর্থযাত্রা করেছিলাম তার সাথে। ওয়াজ এ উইটনেস যেখানে আমি সাক্ষী হয়েছিলাম, নট টু বি ফরগেটেন যেটা আমি ভুলতে পারি না, টু বি দ্য স্ট্রং প্লেস মানে হলো বিশেষ স্থান, হুইচ ইন্ডিয়ান সিস্টেমস অফ ওয়ার্শিপ যেগুলো ভারতীয়দের যে বিভিন্ন উপাসনা পদ্ধতির মধ্যে রয়েছে ইন দ্যাট কনসাসনেস এই ভাবধারায়, অর্থাৎ এই ভাবধারার মধ্যে ভারতীয় ভাবধারার মধ্যে তাদের যে বিভিন্ন উপাসনা পদ্ধতিগুলো আছে সেগুলো যে বিভিন্নভাবে তারা পালন করে থাকেন সেইগুলো দেখে আমি কিন্তু বেশ বিস্মিত হয়েছিলাম। পরের প্যারায় বলা হচ্ছে আই সেট মাইসেলফ দেয়ারফোর, তাই আমি নিজেকে স্থির করলাম, নিজেকে ঠিক করলাম টু এন্টার ইনটু কালি ওয়ার্শিপ, আমি ঠিক করলাম যে আমি কালীর উপাসনা করব। অ্যাজ ওয়ান উড সেট ওয়ানসেলফ টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ, যেভাবে একজন ব্যক্তি নিজে কে তৈরি করে
কিসের জন্যে? একটা নতুন ভাষা শেখার জন্যে। সেই জন্য আমি নিজেকে তৈরি করলাম সেরকমভাবেই কালীর ওয়ার্শিপ করব বলে। অর টেক বার্থ ডেলিবারেটলি, বা কেউ যদি ইচ্ছাকৃতভাবে জন্মগ্রহণ করে, পারহ্যাপস হয়তো যদি সম্ভব হয়, ইন এ নিউ রেস, অর্থাৎ যে জাতি থেকে সে বিলং করে সেই জাতির থেকে পরিবর্তন করে সে যদি ইচ্ছাকৃতভাবে অন্য একটা জাতিতে জন্মগ্রহণ করতে চায়, তাহলে সেই জাতির সম্পর্কে জানতে গেলে তাকে যেরকমভাবে তাদের সব কিছুকে জানতে হবে, যেরকমভাবে একজন বাংলার ভাষার জানে এরকম ছেলেকে বা এরকম একজন ছাত্র বা ছাত্রীকে যদি ইংরাজি ভাষা শিখতে হয়, তাহলে যেমন সেই ভাষার ল্যাঙ্গুয়েজ তাদের অ্যালফাবেট থেকে শুরু করে জানতে হবে, সেইভাবে আমিও ঠিক করলাম যে আমিও এই যে উপাসনা পদ্ধতি সেটাকে একদম নতুন ল্যাঙ্গুয়েজ শেখার মতো করে জানব। টু দিস ফ্যাক্ট আই ইট, আমি এই কাজে আমি ঋণ স্বীকার করি, দ্যাট আই ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড, যে আমি বুঝতে সক্ষম হয়েছিলাম, অ্যাজ মাচ অ্যাজ যতটা সম্ভব, আই ডিড যা আমি করতে পেরেছিলাম, অফ আওয়ার মাস্টার্স লাইফ অ্যান্ড থট, অর্থাৎ আমাদের যে মাস্টার অর্থাৎ স্বামী বিবেকানন্দের জীবন এবং তার চিন্তা, এইগুলোকে আমি এই কাজ করতে গিয়ে যতটা সম্ভব বুঝতে পেরেছিলাম। অর্থাৎ এই কালী উপাসনার কথায় নিজেকে তৈরি করার ক্ষেত্রে যখন আমি স্বামী বিবেকানন্দের সঙ্গে বিভিন্ন বিষয় আলোচনা করি, তখন এই কাজ করতে গিয়েই আমি কিন্তু স্বামীজির জীবন এবং তার চিন্তা সম্পর্কে অনেক কিছু জানতে পারি। স্টেপ বাই স্টেপ, গ্লিমসেস আফটার গ্লিমসেস, এবং ধীরে ধীরে মানে একটা করে এক স্টেপ করে এবং একটু একটু করে চিত্র আমার সামনে পরিষ্কার হয়। আই বিগ্যান টু কম্প্রিহেন্ড এ লিটল, আমি একটু একটু করে সব কিছু বুঝতে পারি। অ্যান্ড ইন ম্যাটার্স রিলিজিয়াস, এবং ধার্মিক বিষয়ে তিনি ছিলেন উইদাউট নোয়িং ইট এ বর্ন এডুকেটর, তিনি ছিলেন একজন আজন্ম শিক্ষক, কিন্তু তিনি নিজেই সেটা জানতেন না। উইদাউট নোয়িং ইট, হি নেভার চেকড এ স্ট্রাগলিং থট, অর্থাৎ তার মধ্যে যদি কোনো বিপরীতধর্মী চিন্তা আসতো সেটাকে তিনি কখনো আটকাতেন না। অর্থাৎ মনের মধ্যে যদি কোনো এমন চিন্তা হতো যেটা সাধারণ যে থট প্রসেস বা সাধারণ যে চিরচারিত ধারণা তার থেকে আলাদা, তাকে কিন্তু তিনি কোনোভাবে আটকাতেন না, তাকে তিনি আরও যুক্তির দ্বারা সেটা সঠিক কি বেঠিক এটা বোঝার চেষ্টা করতেন। বিং উইথ হিম ওয়ান ডে হোয়েন অ্যান ইমেজ অফ কালী ওয়াজ ব্রট ইন, যখন ওনার সঙ্গে একদিন আমি ছিলাম এমন সময় যখন একটা কালী প্রতিমা আনা হচ্ছিল, অ্যান্ড নোটিসিং সাম পাসিং এক্সপ্রেশন, কিছু বিশেষ ভাব লক্ষ্য করে, আই সাডেনলি সেড, আমি হঠাৎ করে বলে উঠলাম, পারহ্যাপস হয়তো, স্বামীজি, কালী ইজ দ্য ভিশন অফ শিবা, যে মা কালী হচ্ছেন শিব ঠাকুরের অন্তর্দৃষ্টির প্রকাশ। ইজ সি, তাই কি? আমি মনে মনে বললাম, তারপরে স্বামীজিকেই জিজ্ঞেস করছি, কনফার্ম করছি যে মা কালী কি শিব ঠাকুরের অন্তর্দৃষ্টিরই প্রকাশ? হি লুকড অ্যাট মি ফর এ মোমেন্ট, তিনি আমার দিকে এক মুহূর্তের জন্য তাকালেন। ওয়েল, বেশ, এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, এটাকে তুমি নিজের মতো করে ব্যাখ্যা করে তুমি এই উপসংহারে নিয়ে এসো দেখি। হ্যাঁ, হি সেড জেন্টলি, তিনি শান্তভাবে বললেন, এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, তুমি ব্যাখ্যা করো যে তুমি যে কেন বললে যে কালী হচ্ছেন শিব ঠাকুরের অন্তর্দৃষ্টিরই একটা প্রকাশ, সেটা তুমি কেন বললে, এর পেছনে তুমি কি যুক্তি দিতে পারো, এবং যুক্তি দিয়ে যদি তুমি সেটাকে প্রমাণ করতে পারো তাহলে অবশ্যই সেটা মেনে নেওয়া হবে। তো এইরকমই ছিল স্বামীজির মনের ভেতরে ভিন্ন ভিন্ন মাত্রার যে চিন্তাধারার প্রকাশ, সেই জায়গাটাকে না আটকানোর যে মনোভাব, সেইটারই একটা এক্সাম্পল এখানে সিস্টার নিবেদিতা আমাদের সামনে দিলেন। এরপরের অংশে আছে, অ্যানাদার ডে, আরেক দিনের কথা, হি ওয়াজ গোয়িং উইথ মি, তিনি আমার সঙ্গে যাচ্ছিলেন, টু ভিজিট দ্য ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোর, যে তিনি বৃদ্ধ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, ইন দ্য সেক্লুশন অফ হিজ হোম ইন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে নিরিবিলি পরিবেশে তার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। অ্যান্ড বিফোর উই স্টার্টেড, এবং আমাদের যাত্রা শুরুর পূর্বে, হি কোয়েশ্চেন মি, তিনি আমাকে প্রশ্ন করলেন, অ্যাবাউট এ ডেথ সিন, একটা মৃত্যু দৃশ্য নিয়ে, অ্যাট হুইচ আই হ্যাড বিন প্রেজেন্ট দ্য নাইট বিফোর, গত রাত্রিতে এরকম একটা মৃত্যু দৃশ্য আমরা দেখেছিলাম, সেখানে আমি উপস্থিত ছিলাম, সেই দৃশ্যটার বিষয়েই স্বামীজি আমাকে প্রশ্ন করলেন। আই টোল্ড হিম ইগারলি,
আমি তাকে খুব আগ্রহের সাথে বললাম অফ দ্য সাডেন রিয়েলাইজেশন, যে হঠাৎ উপলব্ধি যেটা আমার হয়েছিল, দ্যাট হ্যাড কাম টু মি, যেটা আমার মধ্যে এসেছিল সেই সম্পর্কে বললাম। দ্যাট রিলিজিয়ান্স ওয়্যার অনলি ল্যাঙ্গুয়েজেস, যে ধর্ম হচ্ছে বিভিন্ন ধর্ম বিভিন্ন ভাষার মতো। উই মাস্ট স্পিক টু এ ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ, আমাকে যে কোনো ভাষাভাষীর ব্যক্তির সঙ্গে তার ভাষাতেই কথা বলতে হয়। সেরকম বিভিন্ন ধর্মের যেরকম বিভিন্ন ভাষা রয়েছে, আমাকে সেই ভাষার মতো করে যদি আমি সেই ধর্মকে দেখি তাহলে কিন্তু সেই ধর্ম আমি বুঝতে পারবো। হিজ হোল ফেস লাইটেড আপ অ্যাট দ্য থট, এই যে চিন্তা আমি ব্যক্ত করলাম তাতে তার স্বামীজির মুখ উদ্ভাসিত হয়ে উঠল যে আমি আসল জায়গাটা ধরতে পেরেছি। ইয়েস, হ্যাঁ, হি এক্সক্লেম, তিনি চিৎকার করে বললেন বা উত্তেজিত হয়ে বললেন। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য অনলি ম্যান, রামকৃষ্ণ পরমহংসই ছিলেন একমাত্র ব্যক্তি হু টট দ্যাট, যিনি এই বিষয়টাকে শিখিয়েছিলেন যে ধর্ম হচ্ছে ভাষার মতো, অর্থাৎ যাকে আমরা জল বলি, কেউ হয়তো সেটাকে পানি বলে, কেউ হয়তো ওয়াটার বলে, কেউ ঈশ্বর বলে, কেউ আল্লাহ বলে, কেউ গড বলে, কিন্তু অ্যাকচুয়ালি সবই এক, যত মত তত পথ। সেরকমই বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষা থাকতে পারে, সেই ভাষায় যদি সেই ধর্মকে আমরা উপলব্ধি করার চেষ্টা করি তাহলেই আমরা সঠিক পদ্ধতিটা বুঝতে পারব। হি ওয়াজ দ্য অনলি ম্যান, তিনি ছিলেন একমাত্র ব্যক্তি, হু এভার হ্যাড দ্য কারেজ, যার মধ্যে একমাত্র এই সাহস ছিল, টু সে দ্যাট, যিনি এটা বলতে পারেন, উই মাস্ট স্পিক টু অল মেন ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, আমাদের প্রত্যেক মানুষের সঙ্গে কথা বলা উচিত তার ভাষায়। অর্থাৎ যিনি খুব পলিশড ভাষায় কথা বলেন তার সঙ্গে পলিশড ভাষায় যেরকম কথা বলতে হবে, যেরকম একজন চাষাভুষো মানুষ যে ভাষায় দেহাতি ভাষায় কথা বলেন তার সঙ্গে সেই ভাষায় কথা বলতে হবে। একজন অশিক্ষিত ব্যক্তি বা যার মধ্যে সেরকম প্রথাগত শিক্ষা নেই, সেই ব্যক্তি যেভাবে কথা বলে তার সঙ্গে সেই রকমভাবে কথা বললে তবেই তার আসল মনের ভাবকে আমরা উপলব্ধি করতে পারবো, নাহলে কিন্তু কোনোটাই আমাদের সফল হবে না। পরের অংশে আসছি। ইয়েট দেয়ার কেম এ ডে, তবুও এমন একটা দিন এলো, হোয়েন হি ফাউন্ড ইট নেসেসারি, যখন তিনি এটা প্রয়োজন মনে করলেন, টু লে ডাউন দ্য আনমিস্টেকেবল ক্লিয়ারনেস অফ হিজ পজিশন ইন দ্য ম্যাটার অফ মাদার ওয়ারশিপ। আনমিস্টেকেবল ক্লিয়ারনেস মানে হচ্ছে সুস্পষ্টভাবে, মানে হচ্ছে কোনো অভ্রান্ত, মানে মিস্টেক মানে হচ্ছে ভ্রান্ত, আনমিস্টেকেবল মানে হচ্ছে অভ্রান্ত পরিচ্ছন্নতার সঙ্গে, মানে পরিষ্কারভাবে একদিন তিনি উপলব্ধি করলেন যে এটা জানানো প্রয়োজন অভ্রান্তভাবে এবং পরিষ্কারভাবে যে তার অবস্থান কি ইন দ্য ম্যাটার অফ মাদার ওয়ারশিপ, অর্থাৎ মাতৃ আরাধনার ক্ষেত্রে তার নিজের স্ট্যান্ড পয়েন্টটা কী সেটা তার শিষ্যদেরকে জানানোটার তিনি একটা প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন। আই ওয়াজ অ্যাবাউট টু লেকচার অ্যাট দ্য কালীঘাটে আমার একটা বক্তৃতা সভা ছিল। অ্যান্ড হি কেম টু ইনস্ট্রাক্ট মি, তিনি আমাকে নির্দেশ দেওয়ার জন্য এলেন, দ্যাট ইফ এনি ফরেন ফ্রেন্ডস, যদি কোনো বিদেশি বন্ধু, আমার কোনো বিদেশি বন্ধু শুড উইশ টু বি প্রেজেন্ট, এই লেকচারে উপস্থিত থাকতে চান, দে ওয়্যার টু রিমুভ দেয়ার শুজ, তাদেরকে তাদের জুতো খুলে বসতে হবে, অ্যান্ড সিট অন দ্য ফ্লোর, এবং তাদেরকে মাটিতে বসতে হবে, লাইক দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স, বাকি যে সমস্ত শ্রোতারা রয়েছেন তারা যেভাবে বসে আছেন সেইভাবেই তাদেরকে বসতে হবে, কোনো আলাদা তাদের বেনিফিট দেওয়া যাবে না। ইন দ্যাট প্রেজেন্স নো এক্সেপশনস ওয়্যার টু বি মেড, সেই উপস্থিতিতে, এই প্রেজেন্স মানে হচ্ছে যেখানে একটা সম্মেলনীর মতো হচ্ছে, যেখানে সব ভক্তবৃন্দরা বসে রয়েছেন, সেইখানে কিন্তু কোনো ব্যতিক্রম করা যাবে না, অর্থাৎ জুতো পরে ঢোকাও যাবে না এবং চেয়ার ফেয়ারে বসাও যাবে না। আই ওয়াজ মাইসেলফ টু বি রেসপন্সিবল ফর দিস, এবং এই কাজের জন্যে তিনি আমাকেই দায়িত্ব দিলেন যে কোনো ভারতীয় ব্যক্তি কিন্তু এই ফরেন ফ্রেন্ডসদের কিছু বলবে না, আপনাকেই কিন্তু ওদের দায়িত্ব নিয়ে বলতে হবে। কারণ যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ধর্মের বিষয়ে সেই পরিমাণ মর্যাদা না দিতে পারে তাহলে কিন্তু সেখানে উপস্থিত ব্যক্তিদের সম্পর্কেও কিন্তু যথাযোগ্য সম্মানের ধারণা নিজের মনে পোষণ করতে পারবে না। অর্থাৎ সেই ধর্মের প্রতি তাদের যে নিয়মনীতি আছে তার প্রতি আগে সম্মান প্রদর্শন করতে হবে, তবেই কিন্তু সেই ব্যক্তিরা ওই ধর্মের যারা উপাসক তাদের প্রতি সম্মানের ধারণা রাখতে পারবেন।
আফটার সেইং দিস, এই কথা বলার পরে, হাউএভার, যদিও, হি লিঙ্গার্ড বিফোর গোয়িং, তিনি যাওয়ার আগে একটু অপেক্ষা করলেন বা কিছুক্ষণ থাকলেন সেখানে। অ্যান্ড দেন, তারপরে, মেকিং এ সাই রেফারেন্স টু কর্নেল হেইজ পোয়েমস অফ দ্য গার্জিয়ান অ্যাঞ্জেলস, যেটা কর্নেল হের কবিতা, সেইখান থেকে তিনি একটা লাইনকে উল্লেখ করে আমার দিকে যেন ছুঁড়ে দিলেন। এখানে সাই বলতে সলজ্জ হতে পারে, সাই বলতে অনিচ্ছুক হতে পারে, আবার সাই বলতে আমার প্রতি প্রদান করা বা আমার প্রতি নিক্ষেপ করাও হতে পারে। তো তিনি যেন একটা কর্নেল হেইজ পোয়েমের গার্জিয়ান অফ অ্যাঞ্জেলস থেকে একটা লাইন যেন আমার কাছে উল্লেখ করে আমার দিকে যেন ছুঁড়ে দিলেন। দিয়ে তাদের কী বলা আছে, হি সেড, দ্যাট ইজ প্রিসাইসলি মাই পজিশন অ্যাবাউট ব্রাহ্মণ অ্যান্ড দ্য গডস, অর্থাৎ ব্রহ্ম এবং দেবদেবী নিয়ে এটাই হচ্ছে মূলত আমার অবস্থান। সে অবস্থানটা কি? আই বিলিভ ইন ব্রাহ্মণ অ্যান্ড দ্য গডস, আমি ব্রহ্ম এবং দেবদেবীতে বিশ্বাস করি, অ্যান্ড নট ইন এনিথিং এলস, এছাড়া কোনো কিছুতে আমি বিশ্বাস করি না। এর পরের অংশে উনি বলছেন, হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড, তিনি স্পষ্টতই আশঙ্কা করেছিলেন, দ্যাট মাই ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি উড লাই হোয়ার হিজ ওন মাস্ট হ্যাভ ডান, যে আমার যে বুদ্ধির সংকট সেটা হয়তো এসে পড়তে পারে যেভাবে তার নিজেরও এসেছিল। অর্থাৎ তিনি নিজেও একটা সময় হয়তো যুক্তিবুদ্ধির সংকটে পড়েছিলেন, ইন দ্য ইনকম্প্যাটিবিলিটি অফ দ্য এক্সাল্টেশন অফ ওয়ান ডেফিনাইট স্কিম অফ ওয়ার্শিপ উইথ দ্য হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রাহ্মণ। ইন দ্য ইনকম্প্যাটিবিলিটি অফ দ্য এক্সাল্টেশন, ইনকম্প্যাটিবিলিটি মানে যেটা তুলনারহিত, যেটাকে তুলনা করা যায় না। অফ দ্য এক্সাল্টেশন মানে হচ্ছে কোনো কিছুকে উচ্চ স্থান দেওয়া। অফ ওয়ান ডেফিনাইট স্কিম অফ ওয়ার্শিপ, কোনো একটা নির্দিষ্ট ধরনের উপাসনাকে। উইথ দ্য হাইয়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্মবাদ, বেদান্তের যে চরম যে তত্ত্ব ব্রহ্মবাদ, সেই ব্রহ্মবাদের সঙ্গে কোনো একটা বিশেষ পূজা পদ্ধতিকে তুলনা করা এবং তার মধ্যে যে সামঞ্জস্য বিধান করা, সেটা কিন্তু যথেষ্ট কঠিন। এবং এই সামঞ্জস্য বিধান করতে গিয়ে মানে এইটার সঙ্গে এইটার কোথায় মিল আছে সেই জিনিসটাকে এস্টাবলিশ করার ক্ষেত্রে কিন্তু স্বামীজিকেও কিছু সময় বুদ্ধির সংকটে পড়তে হয়েছিল। এবং আমি যখন কালীঘাটে গিয়ে কালী সাধনা নিয়ে যখন আমি বক্তব্য রাখব এবং তার সঙ্গে যখন আমি বেদান্তের ওই ব্রহ্মবাদ থিওরিকে তার সঙ্গে সমতা বিধান করবার চেষ্টা করব, সেই জায়গায় গিয়ে আমাকেও কিন্তু যুক্তির সংকটে পড়তে হতে পারে বা বুদ্ধির সংকটে পড়তে হতে পারে, যেটা কিন্তু একটা সময় স্বামীজিকেও পড়তে হয়েছিল, তিনিও হয়তো মেলাতে পারেননি। তাই তিনি আশঙ্কা করেছিলেন আমার অবস্থাটা কী হতে চলেছে। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট টু আস, তিনি এটা বুঝতেন না যে আমাদের কাছে, হু স্টুড অ্যাবাউট হিম, আমরা যারা তার সম্মুখে রয়েছি, হি ওয়াজ হিমসেলফ, তিনি নিজেই দ্য রেকনসিলিয়েশন অফ দিজ অপোজিটস, তিনি নিজেই ছিলেন ওই যে উক্ত যে দুটো ধারণা, যে একটা বিশেষ ধরনের উপাচার, বিশেষ ধরনের উপাসনা এবং বেদান্তের যে ব্রহ্মবাদ, সেই দুটোর মধ্যে মিল করার, তাদের মধ্যে যে মিলন ঘটানোর যুক্তির দিক দিয়ে সেইটা করতে পারেন একমাত্র স্বামীজি নিজেই, কিন্তু তিনি সেটা নিজেই বুঝতেন না। অ্যান্ড দ্য উইটনেস অফ দ্য ট্রুথ অফ ইচ, অর্থাৎ তিনিই পারেন এই দুই তত্ত্বের মধ্যে থেকে সত্যকে আমাদের সামনে তুলে ধরতে এবং এই দুই বিপরীতধর্মী তত্ত্বকে তাদের মধ্যে যে একটা সংযোগ স্থাপন করতে পারবেন যদি কেউ, একমাত্র তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ নিজে। কিন্তু তিনি যেন এই বিষয়টা জানতেন না। কিন্তু আমরা যারা ভক্তকুল, আমরা জানতাম যে কেউ যদি পারেন এই ব্রহ্মবাদ এবং এই কালী উপাসনার মধ্যে যে দুটো বিপরীতধর্মী চিন্তাভাবনা, তাদেরকে যদি এক জায়গায় যুক্তির মাধ্যমে তাদের মধ্যে সমতা বিধান করা যায়, তাহলে সেটা করতে পারবেন একমাত্র স্বামী বিবেকানন্দ। এবং তাদের মধ্যে যে সত্য আছে, সেই সত্যকে আমাদের সামনে তুলে ধরতে পারবেন একমাত্র তিনি। ফলোয়িং আপ দিস ট্রেন অফ থট, এই যে এক রাস চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা শেষে দেয়ারফোর হি ড্রপড ইনটু এ মুড অফ হাফ সলিলকি, তিনি যেন একটা হাফ সলিলকি মানে হচ্ছে নিজের সঙ্গেই নিজে কথা বলা, সেই রকমই একটা অর্ধ সলিলকিতে তিনি অর্ধ আত্মমগ্ন হয়ে গিয়ে এইরকমই একটা মুডে গিয়ে তিনি নিক্ষিপ্ত হলেন। এবং সেইখান থেকে তিনি যখন যেগুলো বলছেন, অ্যান্ড স্যাট ফর এ হোয়াইল টকিং
ডিসজয়েন্টেডলি, তার মানে কিছুক্ষণ তিনি সেখানে বসে বসে কথা বলছিলেন অসংলগ্নভাবে, মানে মনের ভেতরে বহু ধরনের চিন্তাভাবনা তখন চলেছে এবং সেই চিন্তাভাবনাগুলো এত বেশি প্রকট হয়ে উঠেছে যে তিনি যেন সেই চিন্তাভাবনার মনের ভেতরে যে কথাগুলো চলছে তারই কিছু কিছু কথা যেন তার মুখ দিয়ে বেরিয়ে আসছিল, যার জন্যে যে শ্রোতা তার কাছে হয়তো এই কথাগুলো একটুখানি অসংলগ্ন লাগতেও পারে, কিন্তু তার মনের ভেতর তখন ট্রেনস অফ থট মানে অসংখ্য চিন্তাভাবনার পরপর পেরিয়ে যাচ্ছিল। এবং এই চিন্তাভাবনাগুলো যেগুলো আগে আমরা পেয়েছি স্ট্রাগলিং থট, যে দু রকমের চিন্তাভাবনা চলছে, একটা চিন্তাভাবনা আসছে তাকে তিনি যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করছেন যে এটা সঠিক না সঠিক নয়, এবং অ্যান্সারিং কোয়েশ্চেন্স, যখনই কোনো একটা চিন্তা আসছে সেটা মনের ভেতর কোনো প্রশ্ন রাখছে, সেই প্রশ্নের উত্তর তিনি দিচ্ছেন, ট্রাইং টু মেক হিমসেলফ ক্লিয়ার, এবং এর মাধ্যমে তিনি নিজেকে পরিষ্কার এবং যুক্তির দিক দিয়ে স্বচ্ছ রাখার চেষ্টা করছেন যে মনের ভেতরে যে বিপরীতধর্মী প্রশ্নের প্রকাশ ঘটছে সেটা কি ঠিক নাকি তিনি যুক্তি দিয়ে সেটার ওপরে বিচার করতে পারছেন যে আমার যে যুক্তিটা আছে সেটা ঠিক। ইয়েট অলওয়েজ হাফ অ্যাবজর্বড ইন সামথিং উইদিন, তথাপি তিনি যেন সবসময় অর্ধ আত্মমগ্ন থাকতেন কোনো কিছুর মধ্যে, সবসময় যেন তার মনের ভেতর কিছু চিন্তা চলছে যেটা নিয়ে তিনি সবসময় নিজের সঙ্গে যেন একটা যুক্তির লড়াই তার মনের ভেতরে চলছে এবং প্রশ্ন আসছে তিনি ভেতরে ভেতরে উত্তর দিতে থাকছেন। অ্যাজ ইফ হেল্ড বাই সাম স্পেল হি কুড নট ব্রেক, যেন তিনি একটা প্রভাবের মধ্যে রয়েছেন এবং যে প্রভাব থেকে তিনি নিজেকে মুক্ত করতে পারছেন না, অর্থাৎ মনের ভেতরে যে বিপরীতধর্মী চিন্তা এবং যুক্তি জাল দিয়ে সেই চিন্তার সঠিকটাকে বার করে আনা, এইটাই তার মধ্যে কনস্ট্যান্ট চলছে এবং এটা তার বহিরঙ্গের ওপরে যেন মনে হচ্ছে তিনি একটা অর্ধ চিন্তামগ্ন অবস্থায় রয়েছেন এবং তার উপরে একটা কোনো কিছুর প্রভাব রয়েছে, এটা বোঝা যাচ্ছে, যেটা থেকে তিনি বেরোতে পারছেন না। তো এইটা ছিল, এই অবধি ছিল দ্য মাস্টার অ্যাজ আই স হিম থেকে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপের পার্ট 2। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।